যৌক্তিক কোটা সংস্কারের দাবিতে এবার পদযাত্রা করে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডেকে কোটা সংস্কারের জন্য তারা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের। এদিকে আজ বিকেলে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, কোটা আন্দোলন নিয়ে আদালত থেকে সমাধান না আসা পর্যন্ত কিছুই করার নেই সরকারের। যদিও কোটা সংযোজন বিয়োজন করা যাবে, আদালত থেকে এমন আদেশ দিলেও প্রধানমন্ত্রী মূলত বল ঠেলে দিয়েছেন আদালতের দিকেই। সব মিলিয়ে কোটা নিয়ে সৃষ্ট জটিলতা আপাতত থামছে না। দর্শক, কোটার সামগ্রিক বিষয় নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আগামী ১ ঘন্টা আমরা এ নিয়ে বিস্তার আলোচনা করব। আমরা আলোচনার নাম দিয়েছি কোটা সূত্র। আর নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সাদেক হালিম। স্যার এবং ম্যাডাম, আপনাদের স্বাগত। এবং আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আসিফ, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আর পুরো আয়োজন জুড়ে দর্শক আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আপা এবং স্যার, আমরা শুরুতে একটু আসিফ মাহমুদের কাছে যেতে চাই, যেহেতু ওরা আন্দোলন করছে। আসিফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আমি একটু আপনার কাছে জানতে চাইব, আজকে আপনারা একটি বেশ বড় সড়ো মিছিল নিয়ে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদম 0 পয়েন্ট পর্যন্ত এসেছিলেন। পরে আপনাদের যারা প্রতিনিধি ছিল 12 সদস্যের, তারা রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। একটু আপনাকে বলতে চাই শুরুতে আমরা যদি বিগত বেশ কয়েক বছরও দেখি, আমার সঙ্গে নিশ্চয়ই স্যার এবং আপা একমত হবেন, আমরা কিন্তু কোনো আন্দোলনরত বা বিক্ষুব্ধ কাউকে কখনো সচিবালয়ে পার হয়ে এত দূর আসতে দেখিনি বা আসতে দেয়া হয়নি। আপনাদের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র অনেকটাই শিথিল, অনেকটাই বলবো আমরা একদম আপনাদেরকে রাষ্ট্র আন্তরিকভাবে আপনাদের আন্দোলনকে সহযোগিতাই করছে আমরা বলবো। তো এর পরেও আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে সমাধান আদালতেই হবে, কিন্তু আপনারা তারপরে আমরা দেখেছি সর্বশেষ বলেছেন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আপনারা বলেছেন জরুরি অধিবেশন ডাকতে হবে। এটি আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা এই দাবিগুলো? জি, প্রথমত আমি বলতে চাই যে ছাত্র সমাজকে আসলে ফুটবলের মতো ব্যবহার করা হচ্ছে। কেউ বলটা হাইকোর্টের দিকে ঠেলে দিচ্ছে, হাইকোর্ট আবার তার আংশিক রায়ে বলছে যে সরকারের পরিবর্তন করার সুযোগ রয়েছে। আমরা আসলে জরুরি অধিবেশনের যে দাবিটা আমরা জানাচ্ছি সেটা এই জন্য যে আমরা কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান চাই। আমরা আবার কোনো পদ্ধতিগত ত্রুটিপূর্ণ কোনো পরিপত্র চাই না, যেটি আবার সংক্ষুব্ধ কারো রিট কিংবা বিরোধের ভিত্তিতে বাতিল হয়ে যায়। সেই জায়গা থেকে আমরা চেয়েছি একটি সংসদে একটি আইন পাশের মাধ্যমে কোটা বিষয়ে একটি সম্পূর্ণ সিদ্ধান্ত আসা, যার মাধ্যমে আমরা মূলত এর একটি স্থায়ী সমাধান চাচ্ছি। আমরা চাচ্ছি রাষ্ট্রপতি মহোদয় একটি সংসদ অধিবেশন আহ্বান করুক এবং সংসদে আমাদের এই দাবিটি উত্থাপিত হোক এবং সেখানে আলোচনার ভিত্তিতে একটি বিল পাস হোক, যার মাধ্যমে আমরা একটা স্থায়ী সমাধান পেতে পারি। আপনি যেটা বলছিলেন যে সরকার আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু গত 11ই জুলাই আমাদের কর্মসূচিতে কুমিল্লায় 20 জনের অধিক শিক্ষার্থীকে আহত করা হয়েছে পুলিশের দিক থেকে, এবং আমরা দেখেছি ঢাকায় আমাদের কর্মসূচিতে হামলার যে পূর্ণ প্রস্তুতি পুলিশের পক্ষ থেকে ছিল, এবং সরকার দলীয় ছাত্র সংগঠনকে আমরা দেখেছি বাসে ট্রাকে করে অছাত্রদের এনে ক্যাম্পাসে শক্তির মহড়া দিতে। সেই জায়গা থেকে আমরা মনে করছি সরকার আমাদেরকে সহযোগিতা করছে না। এবং আপনারা দেখেছেন আমরা কিন্তু বঙ্গভবনে যাওয়ার পথে প্রায় 3টি ব্যারিকেড ভেঙে আমাদেরকে যেতে হয়েছে। আমরা সেখানে পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি। আপনারা ব্যারিকেড ভেঙেছেন এটি সত্য, কিন্তু পুলিশ কিন্তু আপনাদের চাইলে আটকাতে পারতো। রাষ্ট্রের কিন্তু সেই সক্ষমতা আছে, রাষ্ট্রের চেয়ে কিন্তু কেউ বেশি শক্তিশালী নয়। এটি কিন্তু আপনার নিশ্চয়ই আপনি আমার সঙ্গে একমত হবেন। একটি বিষয় জানতে চাই, যেহেতু আদালত বলেছে আগামী 7 জুলাই আপনার বিষয়টি আবারও শুনানি হবে, সেখানে আপনাদেরকে আমন্ত্রণও জানিয়েছেন, এরপরেও আপনারা আদালতের রায়টি মেনে নিতে পারছেন না, এরপরেও আপনারা কেন এখনো মাঠে আছেন? জি, এখানে একটু স্পষ্টতা দরকার। আমার মনে হয় এখানে একটু কনফিউশন তৈরি হয়েছে। আমরা সামগ্রিক কোটা ব্যবস্থার একটি সংস্কার চাচ্ছি, সামগ্রিক নিয়োগ ব্যবস্থার একটি
সংস্কার চাচ্ছি। আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা স্পেসিফিকলি 2018 সালের যে পরিপত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য একটি পরিপত্র, এবং সেটিরও স্পেসিফিক মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানরা যে রিটটি করেছিলেন সেটি কিন্তু সাবজুডিস হিসেবে আছে। কিন্তু আমরা সামগ্রিক একটি সমাধান চাচ্ছি যেখানে অন্তর্ভুক্ত আছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে আপনারা জানেন শুধুমাত্র 2000-এর মতো নিয়োগ হয় প্রতি বছর, কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে কিন্তু লাখের কাছাকাছি নিয়োগ হচ্ছে। তো এবং কোটার বিন্যাসটা যদি আমরা দেখি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্যাডারে 56%, প্রথম দ্বিতীয় শ্রেণীর নন ক্যাডারে 61%, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে 70% এবং রেলওয়েতে 82%, প্রাথমিকে 96% পর্যন্ত কোটা আছে। সো কোটার যেই বৈষম্যটা সেটা কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে আরো বেশি, এবং সেখানে যেহেতু নিয়োগের আসন সংখ্যাও বেশি, সেই জায়গা থেকে আমাদের দাবিটা সমগ্র কোটা ব্যবস্থা নিয়ে, যেটা কিন্তু সাবজুডিস না, নিয়োগ ব্যবস্থা সাবজুডিস না, সাবজুডিস আছে 18 সালের পরিপত্রটা স্পেসিফিকলি, এবং সেখানে আদালতে গিয়ে বলতে পারেন আগামী 7 আগস্ট পরিবর্তন করার। জি, বুঝতে পারিনি। সেটি আপনার আগামী 7 আগস্ট আদালতে গিয়েও তো বলতে পারেন। দেখুন, আমাদেরকে আদালতের বারান্দায় কেন নিয়ে যেতে চাচ্ছে সরকার আমরা জানি না, যেখানে আদালত বলছে যে কোটা পরিবর্তন এবং পরিবর্তনের ক্ষমতাটা সরকারের, এবং আমরাও যতটুকু জেনেছি সরকারের কোটা ব্যবস্থার বিষয়টা সরকারের নীতিগত সিদ্ধান্ত, এবং নীতিগত সিদ্ধান্তে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়, এটা সংবিধানেও উল্লেখ রয়েছে এবং আদালতও সেটি বলছে। জি আসিফ, বুঝতে পেরেছি, আপনাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমরা একটু স্টুডিওতে ফিরতে চাই, আমরা যেতে চাই সাদেক হালিম আপা আপনার কাছে। আপা, ওর কথা আপনি সবই শুনছিলেন, ও একজন সমন্বয়ক, বেশ কয়েকজন সমন্বয়ক তারা রয়েছেন এই আন্দোলনে, আমরা দেখেছি যেটা তিনি বলছিলেন যে আদালতের উপর কেন আস্থা রাখছেন না, তাদের দাবিগুলোর কথা বলছিলেন, কিন্তু আপনি নিশ্চয়ই একমত হবেন যে রাষ্ট্র কিন্তু তাদের সহযোগিতাই করছে। আজকে যেটি হয়েছে আমরা দেখেছি, আমরা শুরু করার আগে আপনার সাথে কথা হচ্ছিল এই বিষয়টি নিয়ে, একদম কিন্তু তারা বঙ্গভবনে তাদেরকে পুলিশ সহায়তা করেই এনেছে, হয়তো মাঝে মাঝে ব্যারিকেড দিয়েছে, কিন্তু তাদের কোনো বাধা কিন্তু ওইভাবে দেওয়া হয়নি। তারপরেও তারা কেন আস্থা রাখছে না, সমস্যাটা কোথায় মনে করছেন? ধন্যবাদ, আমি আসিফকে ধন্যবাদ জানাচ্ছি, তার বক্তব্য শুনলাম। বিষয়টি হচ্ছে যে আজকে আমি সারাদিন ব্যাপী তাদের এই মুভমেন্টটা আমি গণমাধ্যমের বরাত দিয়ে বলছি, সেখানে ইলেকট্রনিক মিডিয়াতে আমি দেখেছি, এবং একজন শিক্ষক হিসাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে আমি বলবো যে আমি অনেক মুভমেন্টের মধ্যে দিয়ে গেছি। আমি যখন শিক্ষার্থী ছিলাম তখন সামরিক সরকার বাংলাদেশের ক্ষমতায় ছিল, এবং দুইজন সামরিক শাসককে আমার দেখার সুযোগ হয়েছে, এবং তারা কী ধরনের নিপীড়ন নির্যাতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপরে করতো সেটাও আমার দেখার সুযোগ হয়েছে, এবং আমরা অনুধাবন করেছি। এবং আমি সরাসরি কোনোদিন রাজনীতি করিনি, কিন্তু আমি দেখেছি যে আমার রাজনৈতিক শিক্ষার্থীদের উপরে, বন্ধুদের উপরে কী ধরনের নিপীড়ন করা হয়েছে। আজকে তারা যে মুভমেন্টটা করলো, তারা যে জমায়েত হলো, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে, তারপরে তারা শাহবাগ থেকে, তারপরে তারা মিছিলটা নিয়ে গেল, এবং পদে পদে তাদেরকে কিন্তু পুলিশের সাথে অবশ্যই তাদের কিছু ব্যারিকেড ছিল, তারা সেটাকে রাখতে চেয়েছেন, কিন্তু তারা পরের দিকে তারা সরিয়ে দিয়েছেন। এবং যেটা আমার কাছে মনে হচ্ছিল যে তারা বারবার কিন্তু কথা বলছেন, আমাদের পুলিশ কর্মকর্তাদের সাথে তারা কথা বলছেন, এবং অনেক পুলিশ কর্মকর্তা কিন্তু গণমাধ্যমে আজকে ইন্টারভিউ দিয়েছেন যে ওরা তো আমাদের ভাই, ছোট বোন, আর তারা একটা দাবি করেছেন যেটা কোটা বিষয়ক, সেখানে তারা তাদের দাবিটা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন, সেখানে আমরা তাদেরকে কোনো ধরনের বাধা দিচ্ছি না। এবং আমি মনে করি যে শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু অনেক ধৈর্য দেখানো হয়েছে, এবং তারা সংযমের সাথে কিন্তু আজকে তারা তাদের যে স্মারকলিপি একেবারে রাষ্ট্রপতির যেটা আমরা বলি বঙ্গভবনে তারা পৌঁছে গেছেন, এবং কয়েক ঘন্টার ব্যবধানে। এইটা কিন্তু বাংলাদেশের, আমরা যারা সমাজবিজ্ঞানী আমরা সাধারণত সোশ্যাল মুভমেন্টের উপরে লেখাপড়া করি বা গবেষণা করি, ওদের মুভমেন্টটা যেভাবে হচ্ছে এবং যেভাবে রাষ্ট্র তাদের অর্গান দিয়ে তাদেরকে যেভাবে আমি বলবো যে সহযোগিতাই করছে, রাস্তাঘাটে তারা নিরাপদে থাকে, তাদের নিরাপত্তা নিশ্চয়তা দিচ্ছে, এবং একেবারেই বঙ্গভবন পর্যন্ত তাদের যে স্মারকলিপিটা দিতে পারে সে ব্যবস্থা করে দিয়েছে। এটা একটা বিরল কিন্তু একটা পদক্ষেপ আমি বলবো সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। এখন আসিফ যেটা বলছিল সেটা আমরা বেশ কয়েকদিন থেকেই শুনছি। এটা তো অবশ্যই যে আজকে কিছুক্ষণ আগে আদালত কিন্তু পূর্ণাঙ্গ রায়টা দিয়ে দিয়েছে, এটা আমরা দেখে এসেছি,
এবং সেখানে যে কোটা পুনর্বহালের যে বিষয়টি, সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী নারী কোটা এবং জেলা কোটার মুক্তিযুদ্ধের বিষয়টা এসছে, জেলা কোটার বিষয়টা এসছে, কিন্তু সেটা তো শুনানি আপিল বিভাগে চলে গেছে, তো শুনানি হবে এবং শুনানির পরে এবং তার আগে যে রায়টা এসছে, মানে আমরা যেটা আংশিক যেটা পেয়েছি, সেখানে তারা কিন্তু খুবই সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে সরকার এটাকে কমাতেও পারে বা বৃদ্ধি করতে পারে, বিয়োজন করতে পারেন। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার চীন সফরের অভিজ্ঞতার যখন উনি শেয়ার করছিলেন সাংবাদিকদের সাথে, তখন উনি কোটা প্রসঙ্গ কথা বলেছেন। এবং আমি আসলে দেখুন, আমি একজন শিক্ষক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন হিসাবে আমি শিক্ষার্থীদেরকে সরাসরি, বিশেষ করে যারা কোটায় আসছেন তাদের সাথে তাদের সংস্পর্শে আমার আসতে হয়েছে। এই বাস্তবতা খুবই কঠিন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে ধরি যদি আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারা তো অত্যন্ত পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠী এবং আমাদের সংবিধানের 28(4) কিন্তু আর্টিকেল 28(4) খুব সুস্পষ্টভাবে বলা আছে যে পিছিয়ে পড়া অনগ্রসর যারা আছেন তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানে একেবারে পরিষ্কার করে না, নারী শিশু আছে কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা নেই, কিন্তু যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে যারা গবেষণা করেন বা যারা অ্যাক্টিভিস্ট স্কলার, তারা কিন্তু বলছে যে আমি 28(4)টাকেই ধরবো। এখন 28(4)টাকে আমি ধরতে পারি, আবার 29(3) ধারায় 1985 থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে 5% কোটা সাংবিধানিকভাবে দেওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন দেখেন, এই যে পাহাড় যে এলাকাটা, সেখানে যে জনগোষ্ঠীরা আছেন বিভিন্ন ধরনের, চাকমা, মারমা, ত্রিপুরারও আর অনেকে আছেন, আবার সমতলে আছেন, এরা কিন্তু অনেক পিছিয়ে পড়া। এদের মধ্যে কেউ একটু এগিয়ে এসছে, হয়তো তারা মেধা তালিকায় চলে আসতে পারছেন, কিন্তু আপনি যদি লুসাইয়ের খবর নেন, চাকের খবর নেন, সাঁওতালদের খবর নেন, তারা কয়জন আপনার মেধা তালিকায় আসতে পারছেন? এটা কিন্তু তাদের দোষ না যে তারা মেধা তালিকায় আসতে পারছে না, কারণটা হচ্ছে তারা যেখানে থাকছে সেখানে কাঠামোগত সীমাবদ্ধতা আছে, তাদের মানে জীবনটা এত সচ্ছল নয়, অনেক প্রতিবন্ধকতা। তো সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিন্তু দৃশ্যমান হয়েছে বা মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারী শিক্ষার্থীরা হয়তো বাতিল বলছে না, সংস্কারের কথা সম্ভবত বলছে। আপনি আবার ফিরবো আবুল মোহাম্মদ শহীদ খান স্যার, আপনার কাছে জানতে চাই, একটি দাবির মধ্যে আপনি দেখেছেন বা মূল দাবি বলা যায় আসিফরা যেটি বলেছে 24 ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে এই কোটা সংস্কার তারা চায়। দুটি প্রশ্ন আমার মানে এই বিষয়টি নিয়ে, মানে এটি কতটা যৌক্তিক দাবি 24 ঘন্টার মধ্যে একটি অধিবেশন ডাকা, এবং এটি কতটুকু সম্ভব? আপনার যে প্রথম প্রশ্ন আর কি, যৌক্তিক দাবি কিনা, একেবারেই যৌক্তিক দাবি না, এটা আসিফ সাহেবদেরকে বুঝতে হবে, কারণ ওনারা এখন ছাত্র এবং ওনারা কনস্টিটিউশন কতটা পড়েছেন, কিভাবে পার্লামেন্ট অধিবেশন ডাকা হয়। শুধু কোটার আইন করার জন্য বা কোটার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে পার্লামেন্ট অধিবেশন ডাকতে হবে, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই এবং বাংলাদেশে এটা হবে না, সম্ভব না, এবং কোটা এই অধিবেশন ডাকাও হবে না। সুতরাং তাদেরকে বুঝতে হবে। এবং 24 ঘন্টার আলটিমেটাম, এত বড় আলটিমেটাম দেওয়া, তাদের যে আন্দোলন চলছে, যে আন্দোলনটা একটু আগে আলোচনা হলো যে রাষ্ট্র যে যন্ত্র, পুলিশ বিশেষ করে, তারা তেমন কোনো বাধা দেয়নি এখনও, এবং কোনো হাঙ্গামার ঘটনা ঘটেনি দুই পক্ষ থেকে। সেজন্য তো সাদেক আলিম তাদেরকে ধন্যবাদ জানালেন। তো এই অবস্থায় আপনি হঠাৎ করে একটা আলটিমেটাম দিবেন এবং 24 ঘন্টার মধ্যে পার্লামেন্ট সেশন ডাকতে হবে, নো, কোনোভাবেই সম্ভব না, এটা ডাকা হবে না, এটা কেউ ডাকবেন না, এটা মহামান্য রাষ্ট্রপতিও ডাকবেন না, এত কোনো জরুরি অবস্থা নয়। পার্লামেন্টের এরকম 24 ঘন্টার মধ্যে ডাকা যায় না এরকম নয়, জরুরি একটা যুদ্ধ লেগে গেলে আমরা ডাকতে পারি, এমন একটা প্রাকৃতিক দুর্যোগ হলো যেটা মোকাবিলা করার জন্য সকল দলের অংশগ্রহণ দরকার, তখন এটা ডাকা যেতে পারে, বাট এই কোটার জন্য ডাকা যাবে না। জি, জব শেষ। তাহলে মানে কি বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে গতি প্রকৃতিটা? না, গতি প্রকৃতি ওনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের গতি প্রকৃতি বোঝাই যাচ্ছে যে বারবার আলোচনা হচ্ছে যে কোটা নিয়েই আগে আলোচনা করতে হবে। ওনারা যে সংস্কার চাচ্ছেন, এবং এর আগেও বলেছেন যে ওনারা একটা নিজেরা কি অনলাইনে কি সার্ভে করেছেন, এবং ওনাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে 5% কোটা থাকতে হবে, এটা তাদের বক্তব্য। যে বর্তমানে যা আছে 56%। তো ওনারা জানেন না ভারতে কত কোটা আছে? নিশ্চয়ই জানেন, এতদিন জানা হয়েছে 59.5%। যে আমাদের মন্ডল কমিশনের রিপোর্টের পর প্রথমে কোটাটা ছিল শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য, তারপরে মন্ডল কমিশনের রিপোর্টে কোটাটা বাড়ানো হলো, তখন 49.5% ছিল। ওটা নিয়ে কিন্তু ভারতে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। মামলার পরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দিয়েছে এই কোটা কখনোই 50 অতিক্রম করতে পারবে না,
তাই না? ভারত কি আমাদের তুলনায় ভারতে এগিয়ে যাওয়া একটা দেশ, অবশ্যই। সেটাতে আমি একটু পরে দুটা লাইন বলবো সে সম্পর্কে। তারপরে মোদী সরকার 2019 সালে আরও 10% কোটা বাড়ালো অনগ্রসর মানুষদের জন্য, অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষের জন্য। তো সেটা নিয়েও ভারতে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের অনেক আলোচনার পরে এবং মোদী গভর্নমেন্ট যখন দেখাতে পেরেছে যে তারা কিভাবে কোটাটা বাস্তবায়ন করবে, তখন কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে এবং এখন 59.5% কোটা আছে। এবং ওইখানে যে রায়টা হয়েছে সেখানে আপনার সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং সিনিয়র বিচারপতি তারা দুজন কিন্তু কোটার বিরুদ্ধে ছিল আর 3 জন ছিলেন কোটার পক্ষে। সুতরাং ওই যে বাই মেজরিটি ওই রায়টা হয়ে গেছে। আমেরিকায় এখনও নারীদের জন্য 8% কোটা আছে, শুনতে অবাক লাগে না? যেখানে হিলারি ক্লিন্টনের মতো নারী প্রেসিডেন্ট হয়েই গেছিলো প্রায়। আপনি ইউরোপে নারীদের 50-50 আছে। ওখানে ইউরোপিয়ান কমিশন কি আইন করছে যে আপনার পলিসি লেভেলে, এবং এটা শুধু সরকারের না, সরকারের বাইরে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, পলিসি লেভেলে তাদের সিও, তাদের চেয়ারম্যান, তাদের এমডি, ডিএমডি, ভাইস চেয়ারম্যান, এই লেভেলে 40% নারী থাকতে হবে। এবং ইউরোপিয়ান কমিশন আইন করলে তো ওটা সবার জন্য প্রযোজ্য হয়, কিন্তু প্রত্যেকটা দেশকে রেটিফাই করতে হয়। জার্মানি রেটিফাই করছে, সুইডেন রেটিফাই করছে এবং 33% জার্মানি রেটিফাই করছে। তো কোটা তো আছেই, কোটা আছে, কোটা থাকবে, কোটা নিয়ে আলোচনা করতে হবে যে কোটাটা কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে সেটি আমরা সে আলোচনা করবো। আমরা একটু প্রশ্ন করতে চাই। আসিফ আমাদের সঙ্গে রয়েছে। আসিফ, একটু বলবেন, আপনি শুনছিলেন আবু আলা মোহাম্মদ শহীদ খান স্যার বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে আপনারা যে সংসদ অধিবেশন ডাকার দাবি তুলেছেন, এই মুহূর্তে বাংলাদেশে সেরকম কোনো জরুরি অবস্থা বা জরুরি প্রয়োজন দেখা দেয়নি। তাহলে এই যে কর্মসূচিটি আপনারা দিলেন, এটি কি ভেবে দিলেন, কিসের নিরিখে আপনারা দিলেন, একটু সে উত্তর আমি আপনাকে জানবো। তবে দর্শক তাকে নিয়েছি ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির কথা বলছিলাম কোটা সূত্র নিয়ে। আমরা আলোচনায় ফিরবো স্টুডিওতে একটু যেতে চাই আমরা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নয়, সমন্বয়ক রয়েছে আসিফ মাহমুদ। আসিফ, বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম যে আমাদের যারা স্টুডিওতে আলোচক রয়েছেন তাদের রেফারেন্স দিয়ে, যে তারা বলছেন যে আপনাদের এই যে কর্মসূচিটি এটি আসলে কতটা বাস্তবসম্মত হলো তা নিয়ে তারা একটু প্রশ্ন তো এখানে করেছেন। আপনার কাছে জানতে চাই, এই যে কর্মসূচি আপনারা দিলেন 24 ঘন্টার মধ্যে অধিবেশন ডেকে সংস্কারের যে বিল পাস বা যাই যেটি হোক, এটি আপনারা কেন দিলেন, এটি কতটা যৌক্তিক, আপনি কি মনে করছেন? দেখুন, কোটার বিষয়টি শুধু চাকরির প্রশ্ন নয়, এটা একটি জাতীয় প্রশ্ন। এটি নির্ধারণ করে একটি দেশ কি মেধাভিত্তিক হবে নাকি কোটা ভিত্তিক হবে। এটা একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্নও বটে। আমরা যেটা দাবি করেছি সেটা কিন্তু এমন বলা নেই যে কালকেই একটা বিল পাস করতে হবে। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে তিনি সংসদ অধিবেশন ডাকার এখতিয়ার রাখেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, অবশ্যই আমাদের সংবিধান অনুযায়ী। আমরা সে বিষয়ে জরুরি পদক্ষেপ এবং দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যদি সেরকম কোনো দৃশ্যমান পদক্ষেপ থাকে তাহলেই আমরা আমাদের কর্মসূচি স্থগিত করতে পারি। এবং সদিচ্ছারও একটা ব্যাপার আছে। সরকারের কোনো পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোটা বিষয়ে একটি স্থায়ী সমাধানের দিকে যাওয়ার কোনো সদিচ্ছা কিন্তু দেখতে পাচ্ছি না। তারা কিন্তু বারবার বিষয়টাকে হাইকোর্টের দিকে ঠেলে দিচ্ছে। হাইকোর্ট আংশিক রায় আবার বলছে সরকার পরিবর্তন করতে পারে। তারপরে সরকারের পক্ষ থেকে এটাকে অ্যাকনলেজ করা হচ্ছে না। এখন একটা প্রবলেমকে যদি অ্যাড্রেস না করা হয়, অ্যাকনলেজ না করা হয় এবং সেটাকে যদি বারবার অ্যাভয়েড করা হয় সরকারের পক্ষ থেকে, তাহলে এটি আমাদের মধ্যে শঙ্কার জায়গা তৈরি করে। সেই জায়গা থেকে আমরা একটা ফর্মাল অ্যাপ্রোচ হিসেবে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের স্মারকলিপিটি পৌঁছে দিয়েছি এবং আমরা বলেছি যদি 24 ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আগামীকাল কিন্তু আমাদের কোনো কর্মসূচি নেই। আগামীকাল আমরা আলটিমেটামের আওতাভুক্তই রাখছি, যদিও 24 ঘন্টার আলটিমেটাম শেষ হয়ে যায় বিকাল 3টা নাগাদই। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, শ্রদ্ধেয় স্যার একটি জিনিস উল্লেখ করেছেন যে ভারতের যে কোটা ব্যবস্থা, এখন ভারতে লোয়ার কাস্টদের জন্য কোটা রয়েছে, কিন্তু সেখানে কিন্তু খুব স্পেসিফিকলি আছে যে এক পরিবারের একজন সদস্য কোটা ব্যবহার করতে পারবে।
এবং একটি কমিশন আছে যারা 10 বছর পর পর পুনর্মূল্যায়ন বা রিঅ্যাসেসমেন্ট করে দেখছেন যে একটি অনগ্রসর গোষ্ঠী বা পরিবার সে কি কোটা একবার ব্যবহার করে অগ্রসর হতে পেরেছে কিনা, তাহলে তাকে আবার কোটা দেওয়া যায় কিনা। তো এই যে রিঅ্যাসেসমেন্ট করার বিষয়টা, এই যে কোটা যে একটা স্ট্যাটিক নয় বরং ডাইনামিক বিষয়, এই জিনিসটা দেখা, এই জন্য তো কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। এবং নারী কোটাটি খুবই সেন্সিটিভ একটা বিষয় এবং সারা বিশ্বব্যাপী এটি একটি গ্রহণযোগ্য বিষয়। আমরা মনে করি যে নারী কোটাও থাকা উচিত, কিন্তু নারী কোটা যে জেনারেলাইজড ভাবে থাকে, আমি আশা করি ম্যামও এই বিষয়টাতে আমার সাথে একমত হবেন। জেনারেলাইজড যে নারী কোটা, অর্থাৎ একজন নারী যার হয়তো বাবার পাজারো গাড়ি আছে, তিনিও নারী কোটা ব্যবহার করতে পারছেন, তিনিও নারী কোটার আওতাভুক্ত হচ্ছেন। আমরা এটার বিপক্ষে। আমরা চাই যে প্রান্তিক নারী, যে বাকি নারীদের সমান সুযোগ সুবিধা পাচ্ছে না, যার সামাজিক নানা বাধার কারণে মেইনস্ট্রিম হতে পারছে না, তাদের জন্য কোটা থাকা উচিত। তবে সেটা অবশ্যই সহনীয় পর্যায়ে এবং সেটা অবশ্যই একটা সিস্টেমেটিক ওয়েতে। আমরা আপনারা বুঝতে পেরেছি, আসলে আপনাদের সঙ্গে থাকুন একটু স্যার, আপনার কাছে ফিরতে চাই। এই যে কথা বললেন মূল্যায়ন করা, এটি আমাদের দেশে কতটা? আসিফ যেটা বলেছে ঠিকই আছে যে ওকে, তাহলে ওই যে 5% যেটা বলছে 5% সেটা নয়, তাহলে আমাদের যুক্তিসঙ্গত কোটা থাকতে হবে এবং কোটাটা কিভাবে বাস্তবায়িত হবে, ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা। ও যেটা বলেছে আমি একমত যে একটা পরিবার যদি একবার একটা কোটা পায় তাহলে সেকেন্ড কোটা সে পাবে না, সেটা আমাদের অন্য পরিবার যাবে, সেটা আমাদের দেশে চালু করতে হবে। এটা নিয়ে তো আলোচনা হতে পারে। এটা হলো যে আসিফ নিশ্চয়ই জানে যে এটা হলো ক্রিমি লেয়ার, যেটা বললো। আমি বলি না যে পাজেরো গাড়ির মালিক সে পাবে কিনা, আমি বলি যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার বা একজন ক্লাস 1 অফিসার, একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি বা একজন প্রফেসর বা টিচার, যারা একটা সমাজের একটা পর্যায়ে পৌঁছে গেছেন, তাদের মেয়েরা নিশ্চয়ই এই কোটার সুযোগ পাবেন না। এই কোটার সুযোগ তাদেরকেই পেতে হবে যারা অগ্রগামী নন, নারী হিসেবে যারা পিছিয়ে আছেন। এটা নিয়ে আলোচনা হতে পারে, বাট দ্যাট ইজ নট 10%, লেস দ্যান 10%, এটা 20%ও হতে পারে। কিন্তু আসিফদের সাথে প্রবলেমটা হলো যে ওনারা একটা ঠিক করে দিয়েছেন 5%-এর বেশি কোনো কোটা থাকবে না। এইটা হবে না। আমি যদি নেগোশিয়েট করার অবস্থায় থাকতাম তাহলে আমি ওনাদেরকে অফার করতাম যে ঠিক আছে এটা 49-51 হবে। আসলে আপনারা কি এখানে একদম মানে রিজিড কিনা যে না 5% থাকতে হবে, না কম বেশি হতে পারে? আপনাদের অবস্থানটা কি? দেখুন, আমরা যে আইন পাশের কথা বলছি, আমরা সেখানে যদি আরেকটু বিস্তারিত বলার সুযোগ থাকে, আমরা সেখানে বলতে চাচ্ছি যে আইনের মধ্যেই যে কমিশনের কথাটা আমরা বলছি, যেটা রিঅ্যাসেসমেন্ট করবে, পুনর্মূল্যায়ন করবে এবং কোটার সঠিক প্রয়োগটা নিশ্চিত করবে, সেই কমিশনের কথাটা একটি আইনের মাধ্যমে নিশ্চিত করার জন্য আমরা বলছি। একই সাথে এখন আমরা প্রাথমিকভাবে বলছি যে কমিশন করে একটা কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করতে গেলে সেটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। সেই আপনারা চাইলে সংসদ সেই অন্তর্বর্তীকালীন সময়ে একটা নির্ধারিত কোটা ব্যবস্থা রাখতে পারেন এবং পরবর্তীতে যখন কমিশন তার কার্যক্রম শুরু করবে তখন পুনর্মূল্যায়ন অ্যাসেসমেন্টের মাধ্যমে কার কতটুকু কোটা প্রয়োজন সে বিষয়ে তারা রিসার্চ বেসড ভাবে কিন্তু একটা সমাধানে আসতে পারে। সেক্ষেত্রে সেটা কম বেশি হতে পারে যে 10 বছর আগে যে জনগোষ্ঠীর 2% কোটা লাগছে 10 বছর পরে সেই জনগোষ্ঠীর 1%ও লাগতে পারে। তো সেটা কমিশন নির্ধারণ করবে। আমরা চাচ্ছি একটা আইনের আওতাভুক্ত করে একটা কমিশন গঠন করে এই বিষয়ে একটা স্থায়ী সমাধানের দিকে। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন আসিফ, আমরা আবার আপনার কাছে ফিরবো। আপনি একটু জানতে চাই, আপনি বর্তমানে একটি ইউনিভার্সিটির দায়িত্বে রয়েছেন, দীর্ঘদিন ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়াচ্ছেন, কিন্তু এখন কিন্তু এই যে কোটা আন্দোলন, পুরো শিক্ষা ব্যবস্থা কিন্তু থমকে আছে। উচ্চশিক্ষা যদি আমরা বলি, সবগুলো কলেজ বন্ধ, ক্লাস হচ্ছে না ইউনিভার্সিটিগুলো, মানে কিন্তু বিষয়টার একটা দ্রুত সমাধান প্রয়োজন কিনা, কি মনে করছেন? আমি অবশ্যই মনে করি, আমি তো একজন শিক্ষক, তারপর এখন আমি একটা প্রশাসনিক দায়িত্বে আছি। এই মুহূর্তে আসলেই বাংলাদেশে যে অবস্থাটা চলছে, আমাদের শিক্ষকদেরও একটি পেনশন স্কিম নিয়ে তারাও আছেন, তারা বলছেন যে তারা সেটা নিয়ে স্যাটিসফাইড না যেটা আসছে, এবং সেটা নিয়ে অবশ্যই কথাবার্তা হচ্ছে এবং কথাবার্তা শুরু হয়েছে, ডায়ালগ। আশা করছি আমরা একটা ভালো খবর পাবো। বলা হয়েছে যে প্রত্যয় যে পেনশন স্কিমটা সেটি এখন থাকছে না, আমাদের 2025-এ নতুন কিছু একটা আসবে, তো সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। আমি আসিফের কথা একটু ফেরত আসি। একটা জিনিস তারা বলছে যে তারা বৈষম্য বিরোধী, যে কোটাটাকে তারা বৈষম্য সৃষ্টি করছে বলে মনে করছেন। আমি একটু আসিফকে বলি যে আমি আজকে যে ডক্টর সাদেকা আলিম হয়েছি, কমনওয়েলথ স্কলারশিপ আমি 3 বার পেয়েছি। হ্যাঁ, তো এখন এই কমনওয়েলথ স্কলারশিপেও কিন্তু একটা জেন্ডার কোটা আছে
এবং সেখানে নারীরা অবশ্যই, আমি আমার মেধার জন্যও পেয়েছি, কিন্তু জেন্ডার কোটাতেও কিন্তু আমাকে আরেকটু অগ্রগামী করে দিয়েছে। তারা দেখেছে যে সাউথ এশিয়া থেকে তারা ঠিক করে নেয় যে কত পার্সেন্টেজ অফ উইমেন এবার কমনওয়েলথ স্কলারশিপ পাবে। এটা কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে স্কলারশিপগুলো আমরা পাচ্ছি পুরুষের পাশাপাশি, সেখানে কিন্তু প্রত্যেকটা স্কলারশিপে কিন্তু এই জেন্ডার ডাইমেনশনটা কাজ করছে। আসিফ খুব সুন্দর একটা কথা বলেছে যে সে বলেছে নারীদের ব্যাপারে আমি অ্যাপ্রিসিয়েট করি যে ইয়াং জেনারেশন, তরুণরা, এই প্রজন্ম, তারা অনেক কিছু নিয়ে ভাবছে। তারা বলছে যে প্রান্তিক নারীরা কতটুকু এখানে চান্স পাবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে 38তম যে মানে ব্যাচটা ছিল BCS এর, সেখানে তারপর থেকে তো কোটাটা বন্ধ হয়ে যায়। সেখানে কিন্তু নারীর যে পার্সেন্টেজ ছিল সেটা প্রায় 26 উপরে, মানে 26 সামথিং এই শতাংশ। তাহলে এখন যে আমরা পাচ্ছি যে 41, তারপরে 43, এই যে যেখানে BCSটা মানে কোটাটা বন্ধ করে দিল, সেখানে কিন্তু 17তে নেমে এসছে, 17%। তাহলে আমি বলতে পারি প্রায় কিন্তু 10% প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি, হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় শ্রেণী, রাইট। আপনার মেয়েরা চলে গেছে, অর্থাৎ মেয়েরা নাই পুলিশে, নাই ফরেন সার্ভিসে, নাই, মানে মেয়েরা কিন্তু এটা বলতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিন্তু যে আমরা বলতে পারি যে নন ট্রেডিশনাল সেক্টরে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসছে। আপনি এখন সেনাবাহিনীতে মেয়ে দেখবেন, বাংলাদেশ এয়ারফোর্সে নারী দেখবেন, আপনি নৌবাহিনীতে নারী দেখবেন, পুলিশের বড় বড় পজিশনে। ইভেন আমরা যে নারী উপাচার্য হচ্ছি সেটাও কিন্তু আমাদেরকে পিতৃতান্ত্রিক সমাজে মেধা সম্পন্ন হয়ে বিদেশি ডিগ্রি থাকা সত্ত্বেও বিভিন্নভাবে কনসিয়াস হয়েও কিন্তু আমরা পাইনি। অনেক সময় পরে আমাদের মতো অনেক নারীরা এই ডিসিশন মেকিং রোলগুলিতে আসছে। সেটা কিন্তু একটা দিকটা যে আমি সবসময় এটা খেয়াল করি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন যখনই একটা প্যানেল দেওয়া হয় যে নারীরা কোথায়, এটা অটোমেটিক উনি বলছেন। তো ওনার উদ্যোগেই কিন্তু যে নীতিগুলো, যে পলিসিগুলো এসছে, সেখানে বৈষম্য নিরসনের জন্য, যেটা ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে বলেছে, প্রতিবন্ধীদের জন্য উনি আইন করে দিয়েছে যারা প্রতিবন্ধীদেরকে কোটা এনশিওর করতে হবে। নারীদের যে 27টি জেলা যেটা বঞ্চিত, যেটা বললাম সাহেব আরও আমার চেয়ে ভালো জানেন, সেখানে তো কোনো নারী চান্সই পায়নি। আমি নিজেও তো এক্সপার্ট হিসেবে ভাইবা নিতে চাই। আমি দেখছি যে 19-20 জন আসছে, তার মধ্যে এখন একটা মেয়ে আসে বা 2টে মেয়ে আসে। তার আগে আমি 5টি নারীকে পেতাম। তো এইটা হচ্ছে যে তার যে সলিউশনগুলো, ওরা যেটা সলিউশন দিচ্ছে, আমার শিক্ষার্থী মানে বলবো আমার শিক্ষার্থী যারা, তারা কিন্তু সলিউশনের জায়গায়ও কিন্তু তারা বেশ কিছু ভালো কথা বলছে। তারা অনেক রিসার্চ করছে। উনি অনেকগুলো দেশের মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র উদাহরণ দিয়েছে। আমি কানাডা মেকগিল ইউনিভার্সিটিতে মানে উচ্চতর ডিগ্রি নিচ্ছি, সেখানেও কিন্তু পজিটিভ ডিসক্রিমিনেশন, অর্থাৎ যারা নেটিভ ইন্ডিয়ান যাদের বলা হয় তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে। বা আপনি যদি নিউজিল্যান্ডের দিকে তাকান, অস্ট্রেলিয়ার দিকে তাকান, প্রত্যেকটি দেশেই কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে পজিটিভ ডিসক্রিমিনেশনটা আছে। তো তাহলে বাংলাদেশ যে বৈষম্যর কথা সে বলছে, আমাদের কিন্তু সব বৈষম্য নিরসন হয়নি। তাহলে ইলেকশন কমিশনে কেন আমরা বলছি যে 33% নারী প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে থাকতে হবে? আমরা তো বলছি আমাদের 50% জাতীয় সংসদে সংরক্ষিত আসন রয়েছে, হ্যাঁ, মানে নারীদের জন্য 50টি আসন আছে। আপনি যদি একটা বেল কার্ভ করেন তাহলে সেখানে দেখবেন যে অনেক উঁচুতে নারীরা খুব কম, মাঝে একটু, শেষে আমরা তলানিতে অনেক নারী পড়ে আছে। আমি আপনার এই প্রশ্ন ধরে আমি একটু আসিফের কাছে ফিরতে চাই। আসিফ, আমার কাছে যে তথ্য রয়েছে, যদি আমরা দেখি 36তম BCS এ অ্যাডমিন ক্যাডারে 36% নারী সুযোগ পেয়েছিল, সেটি যদি আমি বলি 43তম 19% নেমে এসছে। আবার যদি আমি বলি আপনাকে পুলিশের কথা, যেটি আপনার 36তম ছিল 14.16%, সেটি কিন্তু আমরা যদি দেখি 41তমতে গিয়ে 4% নেমে এসছে। আবার যদি আপনাকে বলি ইঞ্জিনিয়ারিং যদি আমি বলি, সেখানে 36তম ছিল 4%, কিংবা 38তম ছিল 10%, সেটি কিন্তু 43তমতে গিয়ে নেমে এসছে 3%। এই যে মানে কোটা যখন বাতিল হওয়ার পরে এই যে যদি তুলনামূলক দেখেন, অনেক কিন্তু নারীদের অংশগ্রহণ কমে এসছে। তো নারীদের বিষয়ে আপনাদের কি দাবি রয়েছে? তারা চাকরিতে কিভাবে সুযোগ পাবে, বা তাদের বিষয়ে কোটার বিষয়ে আপনারা কি দাবি রাখছেন? আমি একটু আপনার কাছে সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরলাম, কথা বলছিলাম কোটা নিয়ে। আমরা একটু যেতে চাই আসিফের কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রয়েছেন। আপনাকে কয়েকটি পরিসংখ্যান বলছিলাম
2018 সালের আগে এবং পরে, কোটা বাতিল হওয়ার আগে এবং পরে আপনি নিশ্চয়ই শুনছিলেন, সে উত্তরটি জানতে চাই। একই সঙ্গে জানতে চাই, প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সমাধান আদালতের মাধ্যমেই হবে। তাহলে দুটো বিষয় বলবেন, এখন আপনাদের করণীয় কি? পজিটিভ ডিসক্রিমিনেশনের যেই কথাটা এসেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরাও চাই পজিটিভ ডিসক্রিমিনেশন থাকুক, না হলে একটি রাষ্ট্র পজিটিভ ডিসক্রিমিনেশন ছাড়া চলতে পারে না। সেই জায়গা থেকে কোটা থাকা উচিত এবং এই জায়গা থেকেই আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এভাবেই দিতে চাই। আদালতে কিন্তু বিচারাধীন আছে প্রথম ও দ্বিতীয় গ্রেড শ্রেণী নিয়ে যেই পরিপত্রটি সেটি, এবং সেই পরিপত্রেই কোটা বাতিল করে দেওয়া হয়েছে। এবং আমরা কিন্তু কোটা বাতিল 18 সালেও চাইনি, এখনো চাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা মনে করি 18 সালে যে পরিপত্রটি সেটি ত্রুটিপূর্ণ। এখন আদালতে যদি আমরা যাই এই 18 সালের পরিপত্রকে ডিফেন্ড করার জন্য, তাহলে তো এমন হয়ে গেল না যে আমরা এমন একটা জিনিস যেটা নিয়ে আমরা নিজেরাই কনভিন্সড না, যেটা ত্রুটিপূর্ণ বলে আমরা মনে করছি, যেটা পজিটিভ ডিসক্রিমিনেশনকে সাপোর্ট করছে না, কোটাকে বাতিল করে দিচ্ছে, সেটার পক্ষে লড়াই করার, আদালতে লড়াই করার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করছি না। সেই জন্যই মূলত আমরা 18 সালের পরিপত্র এবং আদালতের বিষয়টিকে মূল দাবি রাখছি না। আমরা মূলত আমাদের দাবি রাখছি সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা নিয়ে, সম্পূর্ণ কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যেতে চাচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই, আপনাদের বিষয়ে একটি গুরুতর অভিযোগ উঠেছে, আপনারা আন্দোলন থেকে মুক্তিযোদ্ধাদের কটূক্তি করছেন। এটি কেন বা কারা করছে? না, আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমাদের আন্দোলন থেকে, আমাদের যেই সমন্বয়ক টিম আছে সেখান থেকে কেউই মুক্তিযোদ্ধাদেরকে কটূক্তি করে কিছু বলেনি, এবং বরং আমরা বলছি মুক্তিযোদ্ধা কোটা যেটা বঙ্গবন্ধু ইন্টারিম রিক্রুটমেন্ট পলিসি 1972 সালে করেছিলেন, সেটাকে আমরা সাপোর্ট করি। তখন দেশ গড়ার জন্য আমাদের দেশ যারা স্বাধীন করেছিলেন তাদের প্রয়োজন ছিল, এবং তারা নানাভাবে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পারিবারিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে। সেই জায়গা থেকে সেটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত ছিল। এর মাঝে একটা দীর্ঘ সময় মুক্তিযোদ্ধার কোটার প্রপার ব্যবহার না হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 1997 সালেও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সেই কোটাটির ব্যবস্থা রেখেছেন, আইন করেছেন, সেটিকেও আমরা সাপোর্ট করি। কিন্তু 2011 সালে মুক্তিযোদ্ধার পোষ্যদের কথা বলে যে নাতি নাতনি থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে কোটার যে ব্যবস্থা করা হয়েছে, আমরা সেটাকে সাপোর্ট করছি না। আমরা বলছি মুক্তিযোদ্ধার সন্তানরা যদি থাকে চাকরি করার উপযোগী, সেই জায়গায় কোটা, তাদের জন্য কোটা প্রয়োগ হতে পারে। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার নামে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা যেটা এখন চালু করা হয়েছে, সেটির বিরুদ্ধেই আমরা অবস্থান নিচ্ছি। জি, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন আপনার সাথে আবার যুক্ত হব। স্যার, একটু আপনার কাছে থেকে ফিরতে চাই। আপনি নিশ্চয়ই ওর কথাও শুনছিলেন, আপনি আজকে নিশ্চয়ই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কথা শুনেছেন, আপনি রাষ্ট্রপতিদের প্রতীকে ওরা একটি স্মারকলিপি দিয়েছে, সেখানে নিশ্চয়ই সব তথ্য আপনার কাছে আছে। তাহলে কি হচ্ছে আসলে? ওরা মানছে না, আবার এদিকে বলা হচ্ছে আদালতে সমাধান। না, প্রথমত হচ্ছে যে যেহেতু কোটা নিয়ে একটা মামলা আছে এবং অ্যাপিল ডিভিশনে যখন গেল তখন তারা একটা সময় দিলেন, এবং এই যে বর্তমান যে বাতিল জিনিসটাকে সেটাকে স্ট্যাটাস কিউ দিয়েছেন। আজকে পূর্ণাঙ্গ রায় একটা প্রকাশিত হয়েছে। সো আমরা একটা সিচুয়েশনে আছি যেখানে আদালত অলরেডি ইনভলভ। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান হওয়া সত্ত্বেও তিনি বলছেন যে আদালতে এই জিনিসটার একটা সমাধান হোক, বা আদালত থেকে একটা কিছু ইনস্ট্রাকশন আসুক, বা আদালত যেটা মনে করে সেটা বলুক আগে। আজকে যে পূর্ণাঙ্গ রায় আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকার এই কোটাটা পুনর্বিন্যাস করতে পারে, কমাতে পারে, বাড়াতে পারে, এবং সরকারের এরকম একটা পরিপত্র জারি করতে পারে। আরেকটা তো এই জিনিসটাও যদি অ্যাপিলেট ডিভিশনও গ্রহণ করে তাহলে তো সরকারের উপরে আসলো, এবং সরকার তখন আলাপ আলোচনা করে এটা ঠিক করতে পারবে। এবং নানান ধরনের কথাবার্তা হচ্ছে তো, যে ওই যে আমাদের 13 থেকে 14 থেকে 20 গ্রেড পর্যন্ত যে চাকরিগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের কোটা আছে, প্রাথমিক বিদ্যালয়ে এক ধরনের কোটা আছে, রেলওয়েতে এক ধরনের কোটা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোটা আমরা অনেক অতীতকাল থেকে দেখে আসছি। তো সেগুলোর যদি পরিবর্তন করার দরকার হয় তাহলে তো আলাপ আলোচনা করতে হবে। যেমন আজকে আমরা খোলামেলা আলোচনা করলাম, একটা নারী কোটাটা বিশেষভাবে আলোচনা করলাম, সেইভাবে আমরা প্রতিবন্ধী কোটা নিয়ে আলোচনা করতে পারি, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী যারা আছেন তাদের কোটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যে তাদের মধ্যে কারা এগিয়ে গেছেন, কারা পিছিয়ে আছেন, যেটা সাদেক আলিম বলছিলেন যে সাঁওতাল, ওরাও, এরা কি কোনো কোটা পেয়েছে কি না, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে কিন্তু আমরা ঠিক করতে পারি যে কোটাটা কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে। এবং একটা রাষ্ট্র
রাষ্ট্রতে যখন রাষ্ট্র চলবে তখন রাষ্ট্র কিন্তু সমতা, সাম্যতা এবং ন্যায্যতা নিশ্চিত করতে হবে। এবং আমি ভালো পরিবেশে আছি, আমার বাবা মা ভালো পরিবেশে আছেন, আমার জন্য 5টা টিচার রাখতে পারেন, তো আমার সব কিছু আমিই হব, রাষ্ট্রের সব কিছু আমাকেই পেতে হবে, এইরকম যে মেধা এবং কোটার যে একটা যুক্তি আসছে, এই যুক্তিটাও এক বিষয়ে কথা বলতে হবে। কারণ আপনি দেখেন যে আমরা যদি বিসিএস এর কথা বলি তাহলে কিন্তু প্রথম একটা ক্যান্ডিডেট যিনি পরীক্ষার্থী তাকে প্রিলিমিনারি পাস করতে হবে। প্রিলিমিনারি সময় তো কোনো কোটা নেই, এমন তো নয় যে কোটা দিয়ে আমি আলাদা করে নিচ্ছি। দেন তাকে রিটেন পাস করতে হবে, রিটেনে 45 মার্কের কম পেলে কিন্তু ক্র্যাশ হবে এবং সে পুরোটাই ফেল হয়ে যাবে। দেন তাকে ভাইভাতে আসতে হবে এবং ভাইভাতেও একটা পাস মার্ক আছে, যদি পাস মার্ক না পায় সে ফেল। এটার পরে যখন একদম 5 লক্ষ বা 6 লক্ষ 7 লক্ষ বা 3 লক্ষ 3.5 লক্ষ থেকে প্রায় 5,000 6,000-এ যখন আসে তখন তাদের ভাইভা নেওয়া হয় এবং ভাইভার পরে তখন কোটাটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয় এবং ইমপ্লিমেন্ট করা হয়। সুতরাং ওই যে মেধা শূন্য হয়ে যাচ্ছে এইরকম দাবি করাটা খুবই একটা অচল দাবি এবং এটা ওনারা বুঝে করতেছেন না বুঝে করতেছেন সেটা আমাকে প্রশ্নবিদ্ধ করে। এইখানে আমি আবার ভারতের উদাহরণে যাব। ভারতের আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং ভারতের অন্যান্য যে সার্ভিসগুলো আছে, ভারতের নির্বাচন কমিশন এবং যেভাবে জেলা প্রশাসন চলে, পুলিশ প্রশাসন চলে এবং যেভাবে নির্বাচন হয়, ইভিএম মেশিনটা যেভাবে জেলা শাসকের অধীনে থাকে, কোনো কথা হয়? তো ওই যে 59% যদি কোটা থাকে তাহলে ভারতে কি মেধার অধঃপতন হয়েছে? প্রমাণ হচ্ছে যে অধঃপতন হয়নি। সুতরাং ভারত চলছে। পাকিস্তানে তো 90, আমি ওটার উদাহরণই দিতে চাই না, ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের 92.5% কোটা। আরও অনেক দেশের আমি কথা বলতে পারি যেখানে কোটাটা আছে। সেক্ষেত্রে আপনার প্রশ্ন থেকে আপনাকে বলতে চাই, ও যেই কথাটি বলছিলেন আমাদের সঙ্গে আসিফ, যে তাদের মূলত নাতি নাতনিদের বিষয়টি একটি প্রশ্ন বা তাদের সংখ্যার জায়গা বা তারা সেটি মানতে পারছেন না, এখানে আপনার মানে কি বলার থাকবে এই বিষয়টা নিয়ে? না দেখুন, বাংলাদেশটা দাঁড়িয়ে আছে কিসের উপরে? মুক্তিযুদ্ধের উপরে, তাদের চিন্তা চেতনার উপরে। এটা তো ভুলে গেলে চলবে না যে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, 2 লক্ষ নারীর সম্ভ্রমহানি হয়েছে, তাদের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি। এই স্বাধীন সার্বভৌম দেশের মুক্তিযোদ্ধাদের যেটা বলা হচ্ছে যে তাদের নাতি নাতনি, আমি যদি বলি যে আমি আমার নানার কথা যদি বলি, তিনিও মুক্তিযুদ্ধে ছিলেন, তো আমি তার নাতনি, কিন্তু আমার তো সে কোটা ব্যবহার করতে হয়নি। আমার নানা সেভাবে সার্টিফিকেটে উনি নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি, কারণ অনেক মুক্তিযোদ্ধাই কিন্তু সার্টিফিকেট নেয়নি। আচ্ছা, অনেক আছে। সেটাও কিন্তু তাদের একটা প্রাইড ছিল যে কেন নিতে হবে। তো এখন আমি আজকেই বলছিলাম একজনকে, আমার একটা বন্ধুকে, যে তাহলে কি দাঁড়াচ্ছে সেটা ও যেটা বলছিল যে আমরা কিন্তু এগুচ্ছি এবং সেখানে একটা সময় আসবে যে তখন আর নাতি নাতনিও খুঁজে পাওয়া যাবে না। তো আমরা, এবং একটা সাজেশন এসছে যেটা আবু আলম সাহেবও বলছেন, আমরা অনেক টকশোতেও শুনছি যে প্রতি 5 বছর অন্তর বা একটা রিফর্ম বা রিভিজিট করা, প্রত্যেকটা পলিসিকেই কিন্তু আমরা মোটামুটি রিভিজিট করি। আর কোটার মতো একটা পলিসিকে অবশ্যই বাংলাদেশ সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে। আর মেধার বিষয়টা আমি একটু বলতে চাই, যেহেতু আমি অনেক দিন কাজ করছি শিক্ষকতায়, আমি দেখেছি অনেক সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি ছেলে মেধা তালিকায় চলে আসছে, ধরেন ইংরেজি পেয়েছে, কিন্তু সে করবে কি, কোটাটা ইউজ করে সে ইকোনমিক্সে চলে যাচ্ছে। তাহলে কি করলো, সে একটা স্টুডেন্টকে ব্লক করে দিচ্ছে, তারই ক্ষুদ্র জাতিসত্তার। এরকমভাবে কিন্তু আমি অনেক সময় থামানোর চেষ্টা করেছি। দেখা যাচ্ছে যে না, আমার নামে আবার গণমাধ্যমে লেখা শুরু হয়ে গেছে, আপা কেন আমাকে জোর করে আমার হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে যাচ্ছে। কিন্তু আমি তখন তাদের নেতাদেরকে বলেছি যে আপনারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাহলে আপনার যে ছেলেটা ইংরেজি পেয়েছে তাকে ইংরেজি পড়তে দেন, আর যে ছেলেটা কোটায় আসবে তাকে কোটায় ঢুকতে দেন। তাহলে এখানে কিন্তু অনেক জটিলতা আছে যেগুলো যারা ডে টু ডে বেসিসে আমরা ডিল করি সেটা দেখতে হবে। আর যেটা আবু আলম সাহেব বলেছেন একদম রাইটলি সেইড, আপনাকে কোয়ালিফাইং নাম্বারটা পেতেই হবে। এবং প্রতিবন্ধীদের মধ্যেও কিন্তু ওই মেধা তালিকা আসে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আসে, নারীরা তো এমনি আসছে পরীক্ষায় ওপেন, সেখানে আমাদের কোনো কোটা নেই। চাকরিতে যে আছে, আর একটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে বা তাদের নাতি নাতনি, সেটাও কিন্তু মেধা তালিকায় আসছে। তো সেটার পরিমাণ কিন্তু অনেক জায়গায় ভ্যাকেন্ট থাকছে। একটা দাবি এসেছে যে যে জায়গাগুলো ভ্যাকেন্ট থাকছে মুক্তিযোদ্ধাদের কেউই আসছে না, না ছেলে মেয়ে না, সেখানে সেখানে মেধাবীদেরকে দিয়ে দেন, সেটাও কিন্তু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। না, অলরেডি তো এটা অর্ডার আছে হাইকোর্টের এবং আদালতে বলাই হয়েছে, হাইকোর্ট থেকে স্পষ্ট করা প্রতিষ্ঠান নিয়ে আছে। তাহলে আমি যেটা মনে করছি যে ওনারা যেটা চাচ্ছেন বা ওনাদেরকে কারা, নিশ্চয়ই কেউ
তাদেরকে বুঝাচ্ছেন। তো এই বোঝানোর পিছনে আসলে কি উদ্দেশ্য? জি, আপনাদের সব মিলে জানতে চাইবেন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি কি মনে করেন সমাধান আসলে কিভাবে হতে পারে? আমি সে উত্তর জানবো। তো দর্শক, আমি আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির ব্যাপারে ফিরে এলাম। আমরা কথা বলছিলাম কোটা সূত্র নিয়ে, বর্তমানে যে আন্দোলন চলছে। একদম আমরা শেষ মুহূর্তে রয়েছে, একটু আমরা সমাধান যাত্রায় যেতে চাই। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা শুরু থেকেই বলছিলাম যে রাষ্ট্র অনেকটাই নমনীয় এবং সহনশীল আচরণ করছে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। এটি আমরা নিকট অতীতে কিন্তু এতটা সহনশীল আমরা দেখিনি, যেটি বাস্তবতা। সেখানে তারপরও কিন্তু তারাও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নমনীয় আচরণ হয়তো করছে, কোনো সংঘাতে যাচ্ছে না, কিন্তু আন্দোলন থেকে কিন্তু আর পিছপা হচ্ছে না। প্রতি মুহূর্তেই কর্মসূচি দিচ্ছে, ব্যতিক্রমী কর্মসূচি দিচ্ছে। হয়তো কালকে কোনো কর্মসূচি নেই, হয়তো পরশু আবার কি দিবে সেটি আমরা জানি না। শিক্ষাঙ্গন আমরা বলছিলাম একদমই মানে স্থবির হয়ে পড়েছে, লেখাপড়া, ক্লাস, পরীক্ষা সব বন্ধ রয়েছে। সব মিলিয়ে কি হওয়া উচিত এখন, কোন দিকে যাওয়া উচিত? রাষ্ট্র, আদালত, শিক্ষার্থী সব মিলিয়ে কি বলবেন? না, আসলে দেখেন, আমরা এইভাবে বলতে চাই যে একটা স্পেস কিন্তু রাষ্ট্র দিয়েছে শিক্ষার্থীদেরকে। একটু ব্যতিক্রমী বিষয় আমি বলবো। তো এই স্পেসটাকেও কিন্তু শিক্ষার্থীদেরকে বুঝতে হবে যে তাদেরকেও কিন্তু এটাকে যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ তারা যে সংস্কারের দিকেই যাচ্ছে, আসিফ ওয়াজ ভেরি ক্লিয়ার। প্রত্যেকটি জায়গায় সে বলেছে যে হ্যাঁ, এটা প্রয়োজন, এটা প্রয়োজন, কিন্তু এতটা চাই না, এতটা চাই, বা এত দিনের মধ্যে বাতিল বলেনি একবার, বাতিল সে একবারও বলেনি। তাহলে তো সেদিকে যাচ্ছে। এবং আমি মনে করি যে বিজ্ঞ আদালত যে পূর্ণাঙ্গ যে রায়টা দিয়েছেন এবং শুনানির পরে আমরা আশা করতে পারি যে এই দুইটা যে মানে জায়গায় দাঁড়িয়ে গেছি আমরা, রাষ্ট্র এবং শিক্ষার্থী, এরা নিশ্চয়ই একটা আদালত সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে, যেটা নিয়ে আসলে আমরা ভবিষ্যতে একটা কোটার মানে একটা সুন্দর একটা পলিসি তৈরি করা সম্ভব হবে। না কিন্তু স্যার, এখানে আবার যদি বলছিলেন যে আদালত নিশ্চয়ই একটি সমাধান দিবে, কিন্তু সেটি তো 7 আগস্ট, কিন্তু তারা তো বলছে 24 ঘন্টা। এবার এটি কিন্তু এখন দ্বন্দ্বের মূল জায়গা, সময়টা কিন্তু তারা মানতে চাইছে না। এটি কি সমাধান হতে পারে? না, আমার মনে হয় যে ওনারা তো একটা প্রোগ্রাম যেটা দিয়েছেন সেটা একটু বেশি হটকারী প্রোগ্রাম বলতে পারেন, হটকারী প্রোগ্রাম আমার কাছে মনে হয়, কেন ওনারা আরও ভালো বুঝবেন। আমরা দেখি যে ওনারা 24 ঘন্টা পরে কী প্রোগ্রাম দেন। এইসব আন্দোলনের, এটা তো রাজনৈতিক আন্দোলন না বা ক্ষমতা পরিবর্তনের আন্দোলন না, এইসব আন্দোলন বেশি দিন কন্টিনিউ করা যাবে না। এসব আন্দোলনের পরিণতি হচ্ছে যে একটা পর্যায়ে যে আপনাকে আলাপ আলোচনা করে একটা সমাধানে পৌঁছতে হবে, এবং তারা যদি আলাপ আলোচনা না করে সেটা তাদের জন্য অনেক ভুল হবে। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের পর্যায়ে, মানে ওই যে 7ই আগস্ট, তারপরে কিন্তু আলোচনা হবে, যেহেতু কোর্ট বলবে, কোর্ট এরকমটাই বলার কথা যে রাষ্ট্র বা সরকার এই কোটার নির্ধারণী বিষয়গুলো ডিসাইড করবেন এবং তারা একটা পরিপত্র জারি করবেন সকলের কাছে, যাতে এটা গ্রহণযোগ্য হয়, এরকম একটা কথা বলতে পারেন, বা তারা সুবিবেচনা করে একটা পরিপত্র জারি করতে পারেন। তো সেই বিষয়টাকে আসলে মেনে নিতে হবে এবং আলাপ আলোচনা চলতে পারে, আমরা আলাপ আলোচনা করতে পারি, এবং কোটা নিয়ে আসলে অনেক আলাপ আলোচনার দরকার আছে। কোটা যেমন থাকতে হবে সেরকম আলাপ আলোচনার দরকার আছে। যেমন মুক্তিযুদ্ধের কোটা নিয়ে উনি যেটা বললেন আসিফ, যে নাতি নাতনি পর্যন্ত যাওয়ার কারণে তাদের কাছে একটা ক্ষুব্ধতা আছে, বাট এটা যেতেই পারে। কিন্তু আমরা দেখি যে মুক্তিযুদ্ধের কোটা আসলে কত পার্সেন্ট চাকরি পাচ্ছে, 7 থেকে 8% অ্যাভারেজ, একবার মাত্র 11.2% হয়েছিল। তো ওইখানে ধরেন সরকার এটা বিবেচনা করতেই পারে যে আমরা 30% কোটা না রেখে ওখানে 10% করি, যেহেতু ব্যবহার হচ্ছে 7-8% ব্যবহারই হচ্ছে না। তো সেখানে সরকার এটাও মনে করতে পারেন যে যেটা ব্যবহার হয় না সেটা তো আমরা ইয়াতে দিয়ে দেই, মেধা কোটায় চলে যায়। এবং সেই কারণে কিন্তু মেধা কোটায় গত মানে 18 সালের আগে মেধা কোটায় 72% পর্যন্ত মেধা কোটা ছিল, অথচ মেধা কোটা হচ্ছে 40%। এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে হবে। তো সেইখানে সরকার এটা কমাতে পারে। সরকারেরও চিন্তা করতে হবে যে আমি যেটা ইউজ হচ্ছে না সেটা আমি রেখে এটা নিয়ে একটা টেনশন ক্রিয়েট করার তো কোনো দরকার নেই। আন্দোলন হচ্ছে, সরকার যারা আন্দোলন করছেন, আদালত, রাষ্ট্র, সবাই মিলে আলাপ আলোচনার ভিত্তিতে একটা মীমাংসা। জি, আপনাকে ধন্যবাদ। একদম 20 সেকেন্ডে জানতে চাইব, আদালত বলেছে, উচ্চ আদালত, যারা উপাচার্য তাদেরকে বলেছেন শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আপনারাই তো ক্লাসরুমে নেই, তাহলে কি সমাধান কি? হ্যাঁ, এটাও একটা জটিল প্রশ্ন। উপাচার্য কিন্তু ক্লাসে নিয়ে যেতে পারে না, শিক্ষক লাগবে আমার, শিক্ষকদেরকে ক্লাসে ফেরত নিয়ে যেতে হবে। সেহেতু আমি বলবো সরকারের প্রতি যা তাদের মানে সদয় দৃষ্টি কামনা করব যে আমরা শিক্ষকরা যেন ফেরত আসেন। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি পরিষদ আছে উপাচার্যদের, সেখান থেকেও কিন্তু একটি স্টেটমেন্ট গিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে
আমরা চাচ্ছি আমাদের শিক্ষকরা যেন তাদের তাহলে শিক্ষকরা তার ক্লাসে ছাত্রদের ফেরত- ফিরিয়ে আনতে পারবে। জি জি, অসংখ্য ধন্যবাদ আপা এবং স্যার আপনাদেরকে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সঙ্গে একাধিক অতিথি ছিলেন, তারা সকলে কিন্তু একটি বিষয়ে একমত হয়েছেন, তা হলো যে একটি সংকট তৈরি হচ্ছে কোটা নিয়ে, সেটি হোক সংস্কার কিংবা জেনামাই হোক, এই কোটা নিয়ে যে সংকট বা সৃষ্ট জটিলতা, এটি কাটাতে রাষ্ট্র, যারা আন্দোলন করছে তারা, কিংবা আরও যেই বিষয়গুলো রয়েছে, যারা রয়েছে, সবাই যদি বসে একটি অ্যাক্টিভলি আলোচনা করা যায়, তাহলেই এর একটি স্থায়ী সমাধান হবে হয়তোবা। এবং সবাই বলছেন যে এই কোটা নিয়ে যে সৃষ্ট জটিলতা, এটি একদম পূর্ণাঙ্গভাবে একটি স্থায়ী সমাধানের দিকে রাষ্ট্র যাবে। দর্শক, সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। এখন প্রকাশ, নিশ্চয়ই আরেকদিন অন্য কোনো বিষয়ে দেখা হবে। শুভরাত্রি।